আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত। বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় সোশ্যাল বিজনেস তহবিল গঠন করা হবে, রোমে ইফাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ সেনা সদরে, চিফ প্রসিকিউটর। প্রচলিত আইনে বিচার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ফুটপাতে দোকান নিয়ে রোববার দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজন ছাত্রনেতা। আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীর উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আহত নেই। বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জায়গায় আছে এবং আমাদের ছাত্ররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় একটি সোশ্যাল বিজনেস তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতালির রাজধানী রোমে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদের প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে গভীর সমুদ্র, মৎস্য শিল্প, আম কাঁঠালের রপ্তানি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মজারেলা চিজ উৎপাদন নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনুস ইফাদকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানান। এ সময় ইফাদ প্রেসিডেন্ট সোশ্যাল বিজনেস ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। এর আগে রোববার স্থানীয় সময় 5টায় ইতালি পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেফতার কিনা তা প্রসিকিউশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গুমের ২ মামলায় গত ৮ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার মধ্যে এলপিআরের একজন সহ কর্মরত ১৬ জন। শনিবার তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর দপ্তর। ১৫ জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে সবকিছুকে ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার প্রসঙ্গ। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সব বাহিনীর অপরাধের বিচারের জন্য বিশেষ আইন। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ, এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনাবাহিনী
নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত 6 অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই। 22 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 30 আসামিকে হাজির করার নির্দেশনা রয়েছে ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন লাইভ করার সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। পরে তা উদ্ধার করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেফ এক্সিটের চিন্তা করছেন না তিনি। গত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা কাউকে আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এহসানুল হক জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানবতা বিরোধী অপরাধে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা খুব একটা দেখা যায়নি। এর ফলে সামরিক বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে বলেও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা গুজব। সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। সকল ছাত্রাবাস, ছাত্রীনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন, এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটা ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসি, এসপি, ইউনো, ওসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের পর সেফ এক্সিট নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা জায়গায় কি করব? মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। এদিকে 3 সপ্তাহ শূন্য থাকার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যারা প্রশাসনের কর্মকর্তা, তিনি জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে নিতে নির্বাচন কর্মকর্তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে। আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলে এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। মইনুল আহসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের একসময়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে
প্রয়াত মনির অবদানের কথা তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই ৩১ দফা কর্মসূচির মধ্যে ছিল। আগামী ১৭ তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা ৭টি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পিআর সহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ সমমনা ৭ দল। ঢাকা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে সমাবেশে জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোন নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের দাবি জানান। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং গত বছর জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মিছিল করে স্মারকলিপি দেয় যুগপৎ আন্দোলনরত ৭ দলের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রাবাহী বাস চলাচল শুরু হয়েছে।
পরিবহন মালিক, শ্রমিক ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের বৈঠক হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে সমঝোতা হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে যাত্রীবাহী বাস সহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। এর আগে এনসিপির হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের একজন শ্রমিক লাঞ্ছিত করেন। এ ঘটনায় এনসিপির নেতাকর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে গত শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থান নেন। পরে শনিবার দুপুর 12টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাসে বিক্ষোভ শুরু করেন। তাতে এই রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে উঠবে বলেও জানান তিনি। স্থানীয় সময় রোববার রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়েছে, সেটা সবাই দেখতে পারছে। ইসরায়েল ও হামাস দুপক্ষের সম্মতিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্য সফরে সোমবার প্রথমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প, তারপর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এবারে খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা। এরপর তৃতীয় খেলায় নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয় নিগার সুলতানা জ্যোতির দল। দলের ভাবনার কারণ ব্যাটিংয়ের অধারাবাহিকতা, অথচ বোলিংয়ে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে মারুফা রাবেয়া খানরা। তাই প্রোটিয়াদের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ে জ্বলে ওঠা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিশাখাপত্তনমে খেলা শুরু হবে বেলা 3:30টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী ও কৃষকদের সহায়তায় সোশ্যাল বিজনেস তহবিল গঠন করা হবে, রোমে ইফাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ সেনা সদরে, চিফ প্রসিকিউটর। প্রচলিত আইনেই বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।